নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি এখন যাব সুন্দরবন। বাড়িতে একা একা ভালো লাগছে না, আর মেয়েটার পড়াশুনো নষ্ট হয়ে যাচ্ছে। সব দিকে চিন্তাভাবনা করে শরীরটাও মন কোনোটাই ভালো লাগছে না। তো সুন্দরবনে যাব মা বাবার কাছে। ওখানে গিয়ে 2-1 দিন থেকে তারপরে আবার এসে ব্যবসা করব। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর মুন যে মামার বাড়িতে আছে, আমি ফোন করলে মুনের সঙ্গে কথা বলানো হচ্ছে না আমার। তো সবাই আমাকে বাজে ভাষায় কথা বলছে। তো আমি ফোনও করতে খারাপ লাগছে। আর সেখানে কি করে আমি যাব? সে তো বললো 15 দিনের জন্য যাচ্ছি, কিন্তু মেয়েটার পড়াশোনার কথা সে তো একবারও ভাবছে না। আর সবথেকে বড় হলো, ও যে বাড়ি আসবে কবে সেটাও তো বলছে না। তো কী করবো, আমি একা একা বাড়িতে, মনও খারাপ, আর মেয়েকে দেখতে পাচ্ছি না, মেয়ের সঙ্গে কথাও বলতে পারছি না, মেয়ের পড়াশুনো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এখন একা একা বাড়িতে ভালোও লাগছে না, ব্যবসা করতেও মন বসছে না। মনটা ভালো থাকলে তবে তো ব্যবসা করব, কিন্তু মনও ভালো লাগছে না। ওর জন্য ভাবছি যে সুন্দরবনে গেলে মা বাবার কাছে যদি 2-1 দিন থাকি, তবু কিছুটা ভালো লাগবে। ওখানে একটা ছোট্ট বাচ্চা আছে দাদার, মোনালিসা, ওকে একটু কোলে করে নিয়ে ঘুরলে মনটা একটু ই হবে। আর শুনছি মোনালিসা নাকি কাকা কাকা করে ডাকছে কয়েকদিন ধরে। তো ওর জন্য সুন্দরবনে যাওয়া, মোনালিসার জন্যই চলে যাচ্ছি সুন্দরবনে। পিয়ালি স্টেশনে আমি এখন আছি, এখনই ট্রেন আসলে ট্রেনে উঠব। স্টেশনে লোক ভর্তি, আর এদিকে আপ ট্রেন ঢুকছে। ডাউনে ক্যানিং ট্রেন ঢুকে গেছে, ওই ট্রেনটাই উঠে যাব। অনেকক্ষণ অপেক্ষা করলাম স্টেশনে, প্রায় 40 মিনিট মতন বসেছিলাম স্টেশনে। অবশেষে ট্রেনটা ঢুকে পড়ল। ক্যানিং স্টেশনে নামলাম, প্রচণ্ড ভিড়। ক্যানিং হলো একটা ব্যস্ত স্টেশন, সারাদিনে প্রচুর মানুষ ক্যানিং থেকে যাতায়াত করে। তো আমি এখন বাস ধরবো, বাস স্ট্যান্ডে যাব। ক্যানিং বাস রুট হচ্ছে এটা, বারাইপুর বেরিয়ে গেছে, এদিকে ডান দিকে বারাইপুরে বেরিয়ে গেছে। আমি এখন গদখালির বাসে বসে গেছি, আর বাসটা আস্তে আস্তে ভরে যাচ্ছে। এবার বাসটা ছেড়ে দেবে ভর্তি হয়ে গেলে।
যে বাসটা এবার ছাড়বে, গাড়িটা পুরো লোড হয়ে গেছে। ব্রিজও উঠছি। সোনাখালী ব্রিজ চলে এলো। বটখালি কাছে চলে এসছে। এই যে ফেরিঘাটের কাছে চলে এসেছি, এবার খেয়া পার হব। নদীর দৃশ্যটা দারুণ। এদিকে লাক্সারি বোটে প্রচুর মানুষ। যে লাক্সারি বোটটা ছেড়ে দিল, প্রচুর টুরিস্ট আছে দেখছি। হ্যাঁ বললে এদিকে আর একটা লাক্সারি বোট আসছে। 37 টাকা মনে হয় বাকি আছে। বলছি এইটা থাক, না হলে তুমি আসবে না। চেঞ্জ করবে না, মা আট করে দেবে। সেই ব্যবহারটা হ্যাঁ আমাকে কি করেছে, আমার দিব্যি ব্যবসা পেমেন্ট আমাদের খেয়াটা এবার ছেড়ে দিয়েছে। আরেকটা খেয়া চলে আসছে। গোসাবার পারে চলে এলাম। গোসাবা থেকে টোটোয় উঠলাম, আর টোটোটা এই মুহূর্তে ছাড়লো। অনেকক্ষণ বসেছিলাম, প্যাসেঞ্জার হলো, তারপরে ছাড়লো।
দিয়ে যাচ্ছি, পরিবেশটা সম্পূর্ণ আলাদা, দারুণ লাগছে। এই যে পাখিরালয় চলে এসেছি, আর এখানে এসে দেখছি জাহাজ যাচ্ছে, দারুণ হাওয়া হচ্ছে, পরিবেশটা সম্পূর্ণই আলাদা, অসাধারণ। নদীতে প্রচণ্ড ঢেউ হচ্ছে হাওয়ার কারণে। এদিকে একটা জাহাজ, এদিকে আর একটা জাহাজ, দুটো জাহাজ যাচ্ছে দেখছি। আর আমি আছি এখন পাখিরালয় ফেরিঘাটে। তো এখন দেখছি খেয়া নেই, খেয়া আসলে পরে দয়াপুরের পাড়ে যাব। এর মধ্যে বাবা একবার ফোন করেছে যে তুই কোথায় আছিস। তো আমি বললাম আমি গোসাবায় এসে অটো বলছি, টোটো ধরেছি। একদম মুগ্ধ হাওয়া। দেখেছি খেয়া মনে হচ্ছে ছাড়বে, তো নদীতে প্রচুর ঢেউ হচ্ছে দেখছি, প্রচণ্ড হাওয়া হচ্ছে আর নদীতে প্রচুর ঢেউ। একদম কাছের দিকে যাচ্ছে জাহাজ, খেয়ায় বসে আছি, একদম কাছ থেকে যাচ্ছি। এই যে দয়াপুরের ফেরিঘাট দেখা যাচ্ছে, দয়াপুরের ফেরিঘাটে নেমে তারপরে যাব। আজ দেখছি নদীতে প্রচণ্ড ঢেউ হচ্ছে আর হাওয়াও চলছে সেরকম। নদী পার হতে একটু ভয়ই লাগছে, যেহেতু অনেক ঢেউ চলছে। দয়াপুরের পাশ থেকে দেখছি আর একটা খেয়া চলে আসছে, একটা ছাড়লে এপার থেকে আর একটা ওপার থেকে ছাড়বে, এটাই সিস্টেম। মানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে একটা করে খেয়া দিতে। তো এই নদী পথে কীভাবেই পারাপার করতে হয়, খেয়া ছাড়া পার হওয়া যায় না নদী। এই যে দয়াপুরে নেমে আর দয়াপুর থেকে একটা তরমুজ নিলাম, গরমের ফল তরমুজ নিয়ে, আর এই হাঁটতে হাঁটতে নদীর রাস্তা ধরে চলেছি আপ্যায়নের দিকে। এই যে নদীর রাস্তা, মেঠো রাস্তা দিয়ে যাচ্ছি, একটা আলাদা অনুভূতি। আর বাবা ফোন করছে যে দয়াপুরে চলে এসছিস। আমি বললাম হ্যাঁ দয়াপুরে নামবো এবার। তো এখন অনেকটাই টাইম হয়ে গেছে আর খুব খিদা পাচ্ছে, গিয়ে আগে খাবো। বৌদি কি রান্না করেছে জানি না, যাই রান্না করুক আগে গিয়ে দুটো ভাত খাবো। নদীর ধার দিয়ে যে সমস্ত সুন্দরী গাছ লাগানো হয় সেই গাছ এই যে এখানে তৈরি হচ্ছে। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি কত সুন্দর লাইন করে সারি সারি করে গাছগুলো তৈরি হচ্ছে। এই গাছগুলো যে সমস্ত জায়গায় ভাঙনে চলে যাচ্ছে সেই সমস্ত জায়গাতেই লাগানো হবে। মুনের কানের আন্টি ফোন করেছিল 2 বার, তো আমি ফোনটা ধরিনি। আর ফোন ধরেও বা কী বলবো আমি বুঝতেও পারছি না। অ্যাকচুয়ালি ওর পড়াশুনো, গান, ওর সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে একটা জেদের কারণে। তো যাই হোক, ওই বিষয়টা আর নতুন করে বলতেও ভালো লাগছে না। এখন একটু মনটা ফ্রি করার জন্যই সুন্দরবনে আসা, যে
আবার গরম পড়েছে, ব্যবসাটাও গুছিয়ে করতে হবে, আর ব্যবসা না করলে চলবো বা কী করে। তো খুব খারাপ লাগছিল বাড়িতে একা একা, ওই জন্য সুন্দরবনে চলে এলাম। একটু মা বাবারও দেখা হয়ে যাবে, আর দাদার ছেলে মেয়েদের সঙ্গে একটু আড্ডা দিয়ে আবার চলে যাব। হয়তো 1-2 দিন থাকবো, তারপরে চলে যাব আবার পিয়ালিতে। তো খারাপ লাগছিল বাড়িতে একা একা, ওর জন্য সেখানে ফোন করে মুনের সঙ্গে কথা পর্যন্ত বলতে পারছিলাম না, এরকম একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছিল। তো যাই হোক, আমি এখন কাছাকাছি চলে এসেছি আপ্যায়নের, গিয়ে একটু স্নান করে ফ্রেশ হয়ে দুটো খাবার খাবো। সকাল থেকে তো কিছু খাওয়াই হয়নি। এই যে মুনের মা যে জেদটা করছে আর যেটা করছে ও, সেটা কি কতটা ভালো আর কতটা মন্দ আমি জানি না, তবে মুনের লাইফটা নষ্টের দিকে চলে যাচ্ছে, ওর পড়াশুনো, ওর কেরিয়ার, সমস্ত কিছু খারাপের দিকে চলে যাচ্ছে বারে বারে। একটাই জিনিস, এর আগেও আপনারা জানেন আমি ওকে পরীক্ষাটা কিভাবে দিয়েছি। আমি বাড়িতে বসে থেকে পরীক্ষার দিনগুলোকে ওর ঠিকঠাকভাবে পরীক্ষা দিয়েছিলাম, আর স্কুলেও ভর্তি করেছিলাম। তো ভেবেছিলাম যে ও মানুষ হবে। তো খুবই খারাপ লাগছে, গানের আন্টিকে ফোন করেছিল, তো আমি ফোনটা রিসিভ করে কথা বলতে পারিনি। কাল টিউশনি থেকে ফোন করেছিল, এরকম প্রত্যেক জায়গা থেকে ফোন করছে, স্কুল থেকে প্রতিনিয়ত ফোন করছে। তো ব্যাপারটা কী বলবো আমি এটাই বুঝতে পারছি না, আর কবে আসবে, কী পড়াশুনো করবে না করবে আমি কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা এরকম একটা জায়গা তৈরি হয়েছে। এদিকে দেখছি দুটো জাহাজ একই জায়গায় নোঙর করলো, না একটা জাহাজ চলে আসছে, একটা নোঙর করলো। আর নদীর দৃশ্য দেখুন, পুরো জলটা নীল হয়ে আছে। এই যে দাদার আপ্যায়ন লস দেখা যাচ্ছে, চলে এসেছি কাছাকাছি। নদীর ধার দিয়ে যাচ্ছি আর জাহাজগুলো দেখছি কত সুন্দর লাগছে। দূরে দেখছি আরও দুটো জাহাজ আসছে। এই নদীতে অনেক জাহাজ সন্ধ্যার দিকে সব নোঙর করে রাত্রে থাকে এখানে, আবার জোয়ারবেলায় বেরিয়ে চলে যায়। ভাটা হয়ে গেলে সব নোঙর করে ঘাটি করে থাকে। বৌদি কেমন আছো বলো? ভালো আছি, তোমরা কেমন আছো? তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাই মোটামুটি আছে, আর ভালো বলতে এই আছি কোনো রকম। হয়তো বাড়ি নেই, কিন্তু সবাই কেমন আছে ওইটাই ব্যাপার। ভালো আছে, থাকলে সবাই সব ভালো আছে। আমরা কতদিকে দেখছি। শরীর ঠিক আছে তো? মোনালিসা, এইরকম ভাই বলে কি বোঝাতে চাচ্ছ? তো মনে করবে তুমি কি খারাপ আছো, তার ঠিক নেই। তুমি ছোট ছেলে যখন আসছো, তুমি ভালো মন্দ বলো। আমার কাকু এসছে, দেখো মোনালিসা, ওই মা এদিকে তাকাও দেখি। ওরে বাবালে, এই তো ঠাকুমার দিকে দেখছে। এই তো মা, ভালো তো? ওই বাবারে, কাকা কাকা এসে গেছে। কাকা একা এস তো, ওই জন্য আমার মনটা ভালো। বুঝতে পারছো না কোন দিকে কি করবে। কাকার দিকে তাকাও। আমার কাছে যাও, কাকা এসছে, আমরা এবার খাওয়া দাওয়া করবো। আমি খাইনি, মা বাবা সবাই খেয়েছে। কাকার সঙ্গে বেজায় খেলা করবে, ঘুরবে, তাই না? কাকার তো কত ঘুরে ঘুরে আসছিস তুই? ওই একদম পুরো বাড়িতে 11টার দিকে। হ্যাঁ, তো এই তো আইসে 11 দিকে বেরিয়ে এখন 2 বেজে গে। হঠাৎ রান্না করতে যাচ্ছি, তো বাবা ওই ঘরে তো ফোন করে বলছে তো বাবাকে কাকা ফোন করে জানিয়ে দিয়েছিলাম পিয়ালিতে। কাকা এসে যাচ্ছে, তারপরে এসে যাচ্ছে, তো কত তাড়াতাড়ি এসে যাচ্ছে, কোথায়? আবার ফের ফোন করলে তো বলে তা তো জানি না। দারুণ তারপরে হাওয়া আবার হচ্ছে। ফোন করেছে। তো পর্বটা এখানেই শেষ করব। হ্যাঁ, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্ব।